সকালেই বাংলা দ্বিতীয় পত্রের বাক্য পরিবর্তন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা ধারাবাহিকভাবে বাক্যের ক্লাস করে আসছি। আমরা বাক্যের গুণ, বাক্যের প্রকারভেদ এসব নিয়ে আলোচনা করেছি। আজকে আলোচনা করব বাক্য পরিবর্তন নিয়ে। বাক্য পরিবর্তনগুলো কেমন, কিভাবে বাক্যের পরিবর্তন হয়, এসব বিষয় নিয়ে আমরা এখন আলোচনা করব। বিশেষ করে বাংলা দ্বিতীয় পত্রের তোমাদের যে সিলেবাস, সেখানে বাক্যের কয়েকটা অংশ, বিশেষ করে বাক্যের সংজ্ঞাগুলো বলতে বোঝাচ্ছি বাক্য কাকে বলে, গঠন অনুসারে বাক্য কত প্রকার ও কী কী, বাক্য কাকে বলে, অর্থ অনুসারে বাক্য কত প্রকার ও কী কী, এসব প্রশ্নগুলো আসে। এরপরে এর অংশটাই হচ্ছে, অথবাই যেটা আসে সেটা হচ্ছে বাক্য পরিবর্তন। অর্থাৎ বিভিন্ন বাক্যকে বিভিন্ন বাক্যে পরিবর্তন করতে বলা হয়। এই ক্ষেত্রে একটা সরল বাক্যকে হয়তো জটিল বাক্যে পরিবর্তন করতে হতে পারে, জটিল বাক্যকে যৌগিক বাক্যে, অথবা অস্তিবাচক বাক্যকে নেতিবাচক বাক্যে, কিংবা নেতিবাচক বাক্যকে অস্তিবাচক বাক্যে, বা নির্দেশাত্মক বাক্যকে প্রশ্নবাচক, এই ধরনের নানান পরিবর্তন বাক্যের করতে হতে পারে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। বাক্য পরিবর্তনের নানান নিয়ম অথবা বাক্য কিভাবে পরিবর্তিত হয় সে সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো যাই হোক, আমরা এখন আলোচনায় প্রবেশ করি। বাক্য পরিবর্তনে অর্থের পরিবর্তন না করে এক প্রকার বাক্যকে অন্য প্রকার বাক্যে পরিবর্তন বা রূপান্তর করাই হচ্ছে বাক্য পরিবর্তন বা বাক্য রূপান্তর। অর্থাৎ একটা বাক্য, যেই বাক্যটা আছে বা যেই বাক্যটা আমরা পাচ্ছি, সেই বাক্যটার অর্থ পরিবর্তন হবে না, কিন্তু রূপ পরিবর্তন হয়ে যাবে। যেমন দেখো, পরিশ্রমী লোক সফলতা লাভ করে। এটা একটা সরল বাক্য। তো এই সরল বাক্যটাই অর্থ প্রকাশ পাচ্ছে যে, অর্থাৎ যারা পরিশ্রম করে বা পরিশ্রমী লোকজন যারা, তারা কি করে, পরিশ্রমের ফলে সফলতা লাভ করে। এই বাক্যটাকে আমরা নেতিবাচক করব, অর্থাৎ না শব্দটা আসবে, কিন্তু অর্থের বা আমরা যদি একে সরল বাক্য আছে, একে আমরা যদি জটিল বাক্য করি, তাহলে এই বাক্যটা হবে কি, জটিল বাক্যের রূপ গ্রহণ করবে, কিন্তু এর অর্থগত কোনো পার্থক্য হবে না। যেমন আমরা যদি দেখি যে, যে পরিশ্রম করে সে সফলতা লাভ করে। তাহলে দেখো যে বাক্যের গঠনটা পরিবর্তন হচ্ছে, গঠনটা চেঞ্জ হচ্ছে, কিন্তু বাক্যের অর্থের কোনো পরিবর্তন হচ্ছে না। যখন এইরকমই বাক্যের অর্থ পরিবর্তন না করে এক প্রকার বাক্য থেকে অন্য প্রকার বাক্যে পরিবর্তন করা হবে, অন্য প্রকার বাক্যে পরিবর্তিত হয়ে যাবে, তখন এই রূপান্তর বা পরিবর্তন করাটাকেই বলা হয় বাক্য পরিবর্তন অথবা বাক্য রূপান্তর। তবে একটা জিনিস খেয়াল করতে হবে যে, যখন বাক্য পরিবর্তন করা হবে, বাক্য পরিবর্তনের সময় দেখতে হবে যে বাক্যটাকে আমরা পরিবর্তন করছি সেটা সাধু রীতিতে রচিত না চলিত রীতিতে। অর্থাৎ যদি সাধু রীতিতে রচিত হয়, তাহলে সাধু রীতিতেই সেটাকে পরিবর্তন করতে হবে, আর যদি চলিত রীতিতে রচিত হয়, তাহলে চলিত রীতিতে পরিবর্তন করতে হবে। এই বিষয়টা খেয়াল করতে হবে। অর্থাৎ আমরা যখন এক প্রকার বাক্য থেকে আর এক প্রকার বাক্যে পরিবর্তন করব, পরিবর্তনের সময় আমাদেরকে এ বাক্যের গঠন বলতে এটা চলিত ভাষায় রচিত না সাধু ভাষায় রচিত, এ বিষয়টা লক্ষ্য করতে হবে। এটা যে ভাষায় রচিত হবে, পরিবর্তিত বাক্যটাও সে ভাষাই হবে। আর পরিবর্তনটা আমরা যখন করব, তখন হবে কি, অর্থ দুইটার একই থাকবে, কিন্তু বাক্যের আকারটা বা গঠনটা চেঞ্জ হয়ে যাবে। তো এসব ক্ষেত্রে আমরা দেখছি যে, যে পরিশ্রম করে সে সফলতা লাভ করে। আমরা এটা কোথা থেকে পেলাম, আমরা কিভাবে পেলাম? তো এসব নিয়মগুলো আমরা আজকে আলোচনা করব। আমরা দেখি যে বাক্য পরিবর্তন কত রকমের হতে পারে।
বাক্য পরিবর্তন হচ্ছে তিন ধরনের হয়। একটা গঠনগত পরিবর্তন, ভাবগত পরিবর্তন, আর একটা হচ্ছে উক্তির পরিবর্তনগত পরিবর্তন। তিনটা জিনিস আমরা এখানে পাচ্ছি। গঠনগত পরিবর্তন, এটা হচ্ছে কি গঠনগত পরিবর্তন, অর্থাৎ বাক্যের গঠনটাকে আমি কি করে দিয়েছি, চেঞ্জ করে দিয়েছি। এরপরে ভাবগত পরিবর্তন, অর্থাৎ বাক্যের যে ভাব, সেই ভাবটা অক্ষুণ্ণ থেকে তার গঠনটা চেঞ্জ হয়ে যাবে, এটা ভাবগত পরিবর্তন। উক্তির পরিবর্তন, অর্থাৎ পরোক্ষ উক্তি, প্রত্যক্ষ উক্তি। একটা কথা সরাসরি বলা হয়, আর আরেকটা কি করা হয়, সরাসরি না বলে অপ্রত্যক্ষভাবে বলা হয়। এইরকম ভাবেও কি হয়, উক্তিগুলোর পরিবর্তন হয়। তাহলে আমরা বাক্য পরিবর্তনকে তিনটা অংশে বিভক্ত করছি। সেই তিনটা অংশ হচ্ছে কি, গঠনগত পরিবর্তন, ভাবগত পরিবর্তন, উক্তির পরিবর্তনগত পরিবর্তন। তো আমরা এই ভাগগুলোকে এখন বিস্তারিত আলোচনা করব। গঠনগত পরিবর্তন, অর্থাৎ গঠন অনুসারে বাক্য হচ্ছে কত প্রকার, আমরা পড়েছি গঠন অনুসারে বাক্য হচ্ছে তিন প্রকার। গঠন অনুসারে বাক্য তিন প্রকার, কি কি আমরা দেখি, সরল, জটিল, আর আরেকটা হচ্ছে যৌগিক। এই তিন প্রকারের বাক্য আমরা পেয়েছি। তাহলে গঠন অনুসারে যদি একটা সরল বাক্য পাই, তাহলে সরল বাক্যকে জটিল এবং যৌগিক উভয় ভাবেই প্রকাশ করা সম্ভব। যেমন সরল বাক্য থেকে আমাদের দুইটা বাক্য গঠন করা যাবে, সেটা হচ্ছে কি সরল থেকে জটিল, আবার সরল থেকে যৌগিক। এই দুইটা কিন্তু পরিবর্তন, সরল থেকে জটিল, সরল থেকে যৌগিক। জটিল বাক্যের যে রূপটা আছে, এই রূপটাকে তার অর্থ পরিবর্তন না করে আরো দুইটা রূপ দেওয়া সম্ভব। সেটা হচ্ছে কি জটিল থেকে সরল, আবার জটিল থেকে যৌগিক। আর যৌগিক বাক্যেরও দুইটা রূপ হতে পারে। দুইটা রূপ হতে পারে কি, দুইভাবে পরিবর্তন করা যায়। একটা হবে সরল, আর আরেকটা হবে জটিল। তাহলে গঠনগতভাবে আমরা বাক্যের পরিবর্তন পাচ্ছি কয়টা, ছয়টা পাচ্ছি। সরল থেকে জটিল, সরল থেকে যৌগিক, জটিল থেকে সরল, জটিল থেকে যৌগিক, যৌগিক থেকে সরল, যৌগিক থেকে জটিল। অর্থাৎ গঠনগতভাবে বাক্য যে তিন প্রকার, এই তিন প্রকার একটা সরল বাক্য যদি আমরা নিই, তাহলে সেই সরল বাক্যটাকে আমরা জটিল বাক্যেও রূপান্তর করতে পারবো, যৌগিক বাক্যেও রূপান্তর করতে পারবো। আবার যদি জটিল বাক্য আমরা একটা পাই, তাহলে সেই বাক্যটাকে আমরা সরল বাক্যেও রূপান্তর করতে পারবো, আমরা যৌগিক বাক্যেও রূপান্তর করতে পারবো। আবার একটা যৌগিক বাক্য যদি পাই, তাহলে সেই যৌগিক বাক্যটাকে আমরা সরল বাক্যেও রূপান্তর করতে পারবো, জটিল বাক্যেও রূপান্তর করতে পারবো। অর্থাৎ গঠন অনুসারে বাক্য যে তিন প্রকার, এই তিন প্রকার বাক্যকে এক প্রকারকে যদি আর এক প্রকারে আমরা পরিবর্তন করি, তাহলে সেই পরিবর্তনটাকেই বলা হবে গঠনগত পরিবর্তন। এরপরে আসে ভাবগত পরিবর্তন। আমরা অর্থ অনুসারে যে বাক্য দেখেছিলাম 7 প্রকার, সেই 7 প্রকার বাক্য যখন একটা থেকে আরেকটাই পরিবর্তিত হয়ে যাবে, তখনই সেগুলো হচ্ছে কি ভাবগত পরিবর্তন। তো ভাবগত পরিবর্তনগুলো কি কি, অস্তিবাচক থেকে নেতিবাচক, অর্থাৎ হাবোধক বাক্য থেকে না বোধক বাক্য। একটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে যে এ সমস্ত জায়গায় বাক্যগুলো পরিবর্তন হবে, অর্থাৎ তার আকৃতিটা পরিবর্তন হবে, কিন্তু তার রূপ পরিবর্তন হবে, কিন্তু তার অর্থের পরিবর্তন হবে না। আমরা একটা হ্যাবোধক বাক্যকে যখন অস্তিবাচক বাক্য বলবো, যে হাবোধক দিয়ে, অর্থাৎ সেখানে না থাকবে না, সেই বাক্যটাকে যখন আমরা না দিয়ে লিখব, তখন কিন্তু সেই বাক্যটার না থাকতে পারে, কিন্তু তার অর্থটা হাবোধকই বোঝাবে। সেই রকমই নেতিবাচক থেকে অস্তিবাচক, অর্থাৎ নাবোধক একটা বাক্য গঠনগতভাবে হাবোধকভাবে প্রকাশিত হবে। নির্দেশাত্মক থেকে, নির্দেশাত্মক বা বর্ণনাত্মক, অর্থাৎ সাধারণভাবে যে বাক্য বিবৃত হয় সেটাকেই বলা হয় নির্দেশাত্মক বাক্য। তাহলে নির্দেশাত্মক থেকে প্রশ্নবাচক, অর্থাৎ সাধারণ একটা বাক্য, যেমন আমি ভাত খাই, এটা একটা বর্ণনামূলক বা নির্দেশাত্মক বাক্য। এই বাক্যটাকে প্রশ্নবাচক বাক্যে আমি কি ভাত খাই, অর্থাৎ এখানে কি দিয়ে তারপরে আমরা
কি করছি, বাক্যটা দিয়ে জানতে চাচ্ছি। এরপরে প্রশ্নবাচক থেকে নির্দেশাত্মক, প্রশ্নবাচক থেকে নির্দেশাত্মক, অর্থাৎ আমি কি ভাত খাই, এটা থেকে আমরা কি করব, সাধারণ আমি ভাত খাই, এই যে সাধারণ বর্ণনা যখন নিয়ে চলে আসব তখন সেটা হয়ে যাবে প্রশ্নবাচক থেকে নির্দেশাত্মক বাক্য। নির্দেশাত্মক থেকে অনুজ্ঞাসূচক। অনুজ্ঞা আমরা গত ক্লাসে দেখেছি যে অনুজ্ঞা কাকে বলা হচ্ছে, অর্থাৎ আদেশ নিষেধ, এ সমস্ত বিষয়গুলো, আদেশ নিষেধ অনুরোধ, এ সমস্ত বিষয় যে সমস্ত বাক্যে প্রকাশিত হয় সেগুলোই হচ্ছে অনুজ্ঞা। তাহলে সাধারণভাবে যখন কোনো বাক্য দ্বারা কোনো কিছু অনুরোধ বা আদেশ বা নিষেধ করা হবে তখনই সেটা অনুজ্ঞা হয়ে যাবে। তাহলে সাধারণ বিবৃতমূলক বাক্যকে যখন আমরা এরকম আদেশ নিষেধ অনুরোধের ভাব দিয়ে প্রকাশ করব তখন সেই বাক্যটাকে বলা হবে নির্দেশাত্মক থেকে অনুজ্ঞাসূচক বাক্য। অনুজ্ঞাসূচক থেকে নির্দেশাত্মক, অর্থাৎ আদেশ নিষেধ অনুরোধ ইত্যাদি ভাব সংযুক্ত বা সম্বলিত যে বাক্য, সেই বাক্যকে সাধারণ বিবৃতমূলক বাক্যে যখন প্রকাশ করা হবে তখনই সেটাকে বলা হবে নির্দেশাত্মক বাক্য। নির্দেশাত্মক থেকে প্রার্থনাসূচক। প্রার্থনাসূচক তো সেটা জানোই যে সাধারণ বিবৃতমূলক যে বাক্য আছে সেগুলোকে যখন প্রার্থনাসূচক আকারে প্রকাশ করা হবে তখন সেটাকে বলা হবে প্রার্থনাসূচক বাক্য। এরপরে প্রার্থনাসূচক থেকে নির্দেশাত্মক, একই ব্যাপার, উল্টে যাবে। নির্দেশাত্মক থেকে বিস্ময়সূচক। বিস্ময় আমরা জানি যে আনন্দ, উচ্ছ্বাস, ভালো লাগা, এ সমস্ত বিষয় যখন বাক্যের মধ্যে ফুটে ওঠে তখন সেটা বিস্ময়সূচক হয়ে যায়। এক্ষেত্রেও তাই, অর্থাৎ সাধারণ বিবৃতমূলক বাক্যগুলো যখন এইরকম আবেগ, উচ্ছ্বাস, ভালো লাগা, ভালোবাসা, ভয়, উৎকণ্ঠা ইত্যাদি নিয়ে প্রকাশিত হবে তখন সেটা হয়ে যাবে বিস্ময়সূচক বাক্য। বিস্ময়সূচক থেকে নির্দেশাত্মক, একই ব্যাপার, অর্থাৎ এটা আবার উল্টে যাবে। তাহলে আমরা দেখছি যে বাক্যের অর্থগত পরিবর্তনগুলো হচ্ছে যে অর্থগতভাবে বাক্য যে কয় প্রকার, সেই প্রকারভেদগুলো যখন নিজেদের মধ্যে পরিবর্তিত হবে, অর্থাৎ নির্দেশাত্মক যখন হয়ে যাবে অনুজ্ঞাসূচক, অথবা অনুজ্ঞা যখন হয়ে যাবে নির্দেশাত্মক, অথবা অস্তিবাচক যখন নেতিবাচক হবে বা নেতিবাচক অস্তিবাচক হবে, এই ধরনের পরিবর্তন যখন হবে তখন এইসব পরিবর্তনগুলোকেই বলা হবে বাক্যের ভাবগত পরিবর্তন। তো আমরা এখন উক্তিগত পরিবর্তন, অর্থাৎ প্রত্যক্ষ উক্তি থেকে পরোক্ষ উক্তি, প্রত্যক্ষ উক্তি, পরোক্ষ উক্তি। যেমন আমরা যেটা বলে থাকি যে আমি কলেজে যাই, এখন এখানে কর্মপদ কর্তা আছে কিন্তু এই কর্তাটা পরোক্ষ হয়ে যাবে। যখন আমি পরোক্ষভাবে যেমন বললাম যে রহিম কলেজে যায়, রহিমের দ্বারা কলেজে যাওয়া হয়, অর্থাৎ আমি উক্তির ভাবটাকে কি করে দিলাম, পরিবর্তন করে দিলাম। যখন এইরকমই উক্তির ভাবটা পরিবর্তন হয়ে যাবে তখন সেটা হয়ে যাবে উক্তির পরিবর্তনগত পরিবর্তন। তা আমরা বাক্যের গঠনগত পরিবর্তনের আলোচনা শুরু করব। গঠনগত পরিবর্তনের প্রথমটা আমরা পেয়েছি কি, সরল থেকে জটিল আর সরল থেকে যৌগিক। আমরা এই 6টা জিনিসকে একে একে আলোচনা করব। তাহলে আমরা দেখে নিই সরল থেকে জটিল বাক্য কিভাবে হতে পারে, সরল থেকে যৌগিক বাক্য কিভাবে গঠন হয়, এর নিয়মগুলো কি, এর পদ্ধতিগুলো কি, আমরা এগুলো উদাহরণ সহ এর নিয়মগুলোকে আলোচনা করব। জটিল থেকে কিভাবে একটা বাক্য সরল হতে পারে অথবা যৌগিক হতে পারে তার পদ্ধতি নিয়মগুলো আমরা আলোচনা করব। যৌগিকের ক্ষেত্রেও ঠিক তাই। তো আমরা একটু বিস্তারিত আলোচনায় যাই। প্রথমে আসি, আমরা প্রথমে বাক্য পরিবর্তনের যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে সরল থেকে জটিল বাক্য গঠন। সরল থেকে জটিল বাক্য গঠন করতে হলে কি করতে হবে? 1 নম্বর, একটা আমরা করছি কি, সরল থেকে, আমরা উপরের লেখাটা বাদ দেই, আমাদের আজকের ক্লাস হচ্ছে বাক্য পরিবর্তন। আমরা এখন আলোচনা করছি সরল থেকে জটিল। একটা বাক্য নিয়ে আমরা সত্যবাদীকে, একটা সরল বাক্য নিচ্ছি আমরা, সত্যবাদীকে সবাই
ভালোবাসে। এখানে দেখো আমরা এই সরল বাক্যটাকে কি করব, জটিল বাক্যে রূপান্তর করব। তো জটিল বাক্যর আমরা সংজ্ঞা পড়েছি যে জটিল বাক্যে বলা হচ্ছে সাপেক্ষভাবে যখন বাক্য ব্যবহৃত হবে, অর্থাৎ একটা প্রধান খণ্ডবাক্য থাকবে এবং একটা আশ্রিত খণ্ডবাক্য থাকবে, এবং এই বাক্যগুলো আশ্রিত খণ্ডবাক্য এবং প্রধান খণ্ডবাক্য এরা পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হবে, অর্থাৎ একটা বাক্য আর একটা বাক্যের ওপর নির্ভরশীল থাকবে। তাহলে আমাদেরকে কি করতে হবে, এটা একটা বাক্য আছে, এই বাক্যটাকে প্রথমে করতে হবে কি, দুইটা বাক্যে রূপান্তর করতে হবে। এক নম্বর কথা হচ্ছে যে যখনই আমরা একটা সরল বাক্যকে জটিল বাক্যে রূপান্তর করতে যাব, তার প্রথম কাজটা হচ্ছে যে এই সরল বাক্যের যেহেতু একটাই বাক্য, এখানে দুইটা খণ্ডবাক্য তৈরি করতে হবে। একটা হবে প্রধান খণ্ডবাক্য, আর একটা হবে আশ্রিত খণ্ডবাক্য। এটা হচ্ছে প্রথম কাজ। তাহলে আমরা সত্যবাদীকে, আমরা জানি যে জটিল বাক্য গঠন করতে হলে আমাদেরকে বিভিন্ন সাপেক্ষ সর্বনাম নিয়ে আসতে হয়, যে, যিনি, যা, তা, যখন, তখন, যেভাবে, সেভাবে, যা, তা, এরকম বিভিন্ন সাপেক্ষ সর্বনাম আমরা করি কি, ব্যবহার করি। তাহলে আমরা যদি এখানে এটাকে একটা খণ্ডবাক্যে তৈরি করতে চাই, তাহলে কি করতে পারি, আমরা লিখতে পারি যিনি সত্যবাদী। যিনি সত্যবাদী, তাহলে কি হচ্ছে, এটার একটা অংশ তৈরি হলো। যিনি সত্যবাদী তাকে যিনি দিতে পারি, আবার যেও দিতে পারি, কোনোটাতেই সমস্যা নাই। যে, যিনি সত্যবাদী তাকে সবাই ভালোবাসে। এখানে খেয়াল করো যে বলা হচ্ছে বিশেষ করে জটিল বাক্যের ক্ষেত্রে যে বিষয়টা ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যেখানে দুইটা খণ্ডবাক্য থাকবে, একটা প্রধান খণ্ডবাক্য, একটা আশ্রিত খণ্ডবাক্য। এটা হচ্ছে আশ্রিত খণ্ডবাক্য, আর এটা হচ্ছে প্রধান খণ্ডবাক্য। তাহলে জটিল বাক্যের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য অনুযায়ী প্রধান খণ্ডবাক্য নিজে অর্থ প্রকাশ করতে পারে, তার সেই ক্ষমতা আছে, কিন্তু আশ্রিত খণ্ডবাক্য কখনোই নিজের অর্থ প্রকাশ করতে পারবে না। যেমন তাকে সবাই ভালোবাসে, আমরা দেখছি যে এটা নিজে অর্থ প্রকাশ করতে পারছে, কিন্তু যে সত্যবাদী এই অংশটা কিন্তু অর্থ প্রকাশ করতে পারছে না। নিজের অর্থ প্রকাশের জন্য সে কি করছে, প্রধান খণ্ডবাক্যের ওপরে নির্ভরশীল থাকছে। আবার প্রধান খণ্ডবাক্যও কিন্তু কিছুটা এই প্রধান খণ্ডবাক্য বা আশ্রিত খণ্ডবাক্যের ওপর নির্ভরশীল। তাকে সবাই ভালোবাসে, কাকে ভালোবাসে, যিনি বা যে সত্যবাদী তাকে সবাই ভালোবাসে। তাহলে আমরা এখানে দুইটা জিনিস দেখছি। এক নম্বর পেলাম কি, যে দুইটা অংশে এটাকে ভাগ করতে হবে, বাক্যটাকে দুটি অংশে বিভক্ত করতে হবে। বাক্য দুটির প্রথমে সম্বন্ধসূচক, আমরা যেটাকে সম্বন্ধসূচক অব্যয় বা সাপেক্ষ সর্বনাম, সেটা যুক্ত করতে হবে। আমি যে কথাটা বলেছিলাম প্রথমেই, অর্থাৎ এখানে আমরা দুইটা জিনিসের প্রযোজ্য পাচ্ছি। একটা হচ্ছে বাক্যটাকে দুইটা অংশে বিভক্ত করতে হচ্ছে, আর বিভক্ত করার পর দুইটা বাক্যেরই আশ্রিত খণ্ডবাক্য এবং প্রধান খণ্ডবাক্য, দুইটা বাক্যের প্রথমেই কি করতে হচ্ছে, আমাদেরকে সম্বন্ধসূচক অব্যয় আমরাকে বা সাপেক্ষ সর্বনাম, এই যে এখানে যে, যিনি আমরা ব্যবহার করেছি, এখানে তাকে ব্যবহার করেছি, এগুলো সাপেক্ষ সর্বনাম, এগুলো ব্যবহার করতে হচ্ছে। তাহলে আমরা জটিল বাক্য করার জন্য দুইটা নিয়ম আমরা পেলাম সরল থেকে। এক, সরল বাক্যটাকে দুইটা অংশে বিভক্ত করতে হবে, আর দুইটা অংশে বিভক্ত করার পর উভয় অংশেই সম্বন্ধসূচক অব্যয় বা সাপেক্ষ সর্বনাম যুক্ত করতে হবে। তাহলে আমরা সত্যবাদীকে সবাই ভালোবাসে, আমরা সত্যবাদীকে একটা অংশ নিলাম, সবাই ভালোবাসে সেটাকে একটা অংশ নিলাম, দুইটা অংশে ভাগ করলাম। এই বাক্যটাকে সাপেক্ষ করার জন্য আমাদেরকে করতে হবে কি, সাপেক্ষ সূচক অব্যয় বা সর্বনাম যেগুলো, সেগুলো বসাতে হবে। যিনি সত্যবাদী, তারপরে এখানে সংযোজক অব্যয় লাগাতে হবে কি, তাকে সবাই ভালোবাসে। তখনই এটা হয়ে যাবে কি, এটা একটা জটিল বাক্য হয়ে যাবে।
এরপর তৃতীয় নাম্বার বলছে আশ্রিত খণ্ডবাক্য এবং প্রধান খণ্ডবাক্যকে পরস্পর সাপেক্ষ হতে হবে। আশ্রিত খণ্ডবাক্য এবং প্রধান খণ্ডবাক্যকে পরস্পর সাপেক্ষ হতে হবে। সাপেক্ষ কিভাবে? দেখো যে এখানে বলা হচ্ছে যে যিনি সত্যবাদী বা যে সত্যবাদী সে কি? তাকে মানুষের সম্মান করে, তাকে ভালোবাসে। যে সত্যবাদী তার জীবন সুখের হয়, নানা কিছু হতে পারে। অর্থাৎ সে কি, এটা বোঝার জন্য আমাকে পরবর্তী বাক্যে যেতে হচ্ছে। সেই যাওয়াটা হচ্ছে কি, তাকে সবাই ভালোবাসে। তাহলে সত্যবাদীকে যেহেতু সবাই ভালোবাসে, এই বিষয়টা আমি যতক্ষণ পর্যন্ত না বলছি ততক্ষণ পর্যন্ত যিনি সত্যবাদী সে এই বাক্যটার অর্থ প্রকাশিত হচ্ছে না। আবার পরের অংশটা হচ্ছে কি, তাকে সবাই ভালোবাসে। কাকে ভালোবাসে, এই একটা প্রশ্ন কিন্তু আমাদের চলে আসতে পারে। তাহলে ভালোবাসছে কাকে? যিনি বা যে সত্যবাদী তাকে। এরকম একজন ব্যক্তিকে সবাই ভালোবাসে। আবার আরেকটা কথা হচ্ছে, সর্বশেষ বিষয় যেটা, সেটা হচ্ছে যে বাক্য পরিবর্তিত হবে কিন্তু তার অর্থের কোনো পরিবর্তন হবে না। যেমন একটা বাক্য যে পরিশ্রমী ব্যক্তি সুখী হয়, আমরা এই বাক্যটার বাইরেও যদি আরেকটা বাক্য নিই যে পরিশ্রমী ব্যক্তি সুখী হয়, আমরা যদি একে সাপেক্ষ করতে যাই তাহলে দাঁড়াবে কি, যে ব্যক্তি পরিশ্রমী সে সুখী হয়। যে ব্যক্তি পরিশ্রমী সে ব্যক্তি সুখী হয়। তাহলে এখানে দেখো যে আমরা বাক্যটা পরিবর্তন হচ্ছে। অর্থাৎ আমরা সাধারণভাবে বলছি যে যিনি পরিশ্রম করেন তিনি কি হন? সুখী হন। আবার আমরা দেখতে পাচ্ছি যে যে ব্যক্তি পরিশ্রম করে সে সুখী হয়, এটা দ্বারাও কিন্তু ওই একই অর্থ প্রকাশিত হচ্ছে। তাহলে এখান থেকে আমরা চারটা বিষয় পাচ্ছি। আমরা যখন সরল বাক্যকে জটিল বাক্যে রূপান্তর করব তখন চারটা পাচ্ছি বিষয়। আমরা একটা বাক্য লিখেছিলাম, এবার আর একটা বাক্যকে বিশ্লেষণ করে দেখে আমরা বিষয়টাকে আরো একটু পরিষ্কার করি। সরল বাক্যকে জটিল বাক্যে রূপান্তর করতে হলে প্রথম যেটা নিয়ম সেটা হচ্ছে, আমি একটা বাক্য লিখি, পরিশ্রমী ব্যক্তি সুখী হয়। আমরা এই একটা সরল বাক্য নিয়েছি। এই বাক্যটাকে যখন আমরা জটিল বাক্যে রূপান্তর করব তখন এই চারটা বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে। এক নম্বর, যে প্রথমে এই বাক্যটাকে দুইটা অংশে ভাগ করে দিতে হবে। দুইটা অংশে ভাগ করতে হলে আমাদেরকে কি করতে হবে? দুইটা অংশে ভাগ করতে হলে প্রথমে বাক্যটাকে দুইটা অংশে বিভক্ত করে ফেলতে হবে। আমরা দুইটা অংশে বিভক্ত করে ফেললাম। একটা হচ্ছে কি অংশ পরিশ্রমী ব্যক্তি, আর একটা অংশ হচ্ছে সুখী। এই দুইটাই ভাগ করার পর যেই কাজ সেটা হচ্ছে জটিল বাক্য তৈরি করার জন্য কিছু সম্বন্ধসূচক অব্যয় বা সাপেক্ষ সর্বনাম ব্যবহার করা প্রয়োজন বা করতে হবে। তাহলে আমরা এখন করব কি, সাপেক্ষ সর্বনাম আমরা ব্যবহার করছি। যে ব্যক্তি পরিশ্রমী, যেহেতু যে ব্যবহার করেছি আমরা এখন তিনি বা সে ব্যবহার করতে হবে। সে সুখী হয়। আমরা এই দুইটা অংশ লাগাই ফেললাম, একটা যে একটা সে। 3 নম্বর, আশ্রিত বাক্য এবং এটা যেহেতু এখন যে ব্যক্তি পরিশ্রমী, এটা হচ্ছে আশ্রিত খণ্ডবাক্য আর এটা হচ্ছে প্রধান খণ্ডবাক্য। আর এটা হচ্ছে আশ্রিত খণ্ডবাক্য। তাহলে এই দুইটা বাক্য বলা হচ্ছে আশ্রিত খণ্ডবাক্য এবং প্রধান খণ্ডবাক্য কি হবে? পরস্পর সাপেক্ষ হবে। দেখো, যে ব্যক্তি পরিশ্রমী ব্যক্তি কি হয়? ক্লান্ত হয়ে যেতে পারে বা যে কোনো একটা মনোভাব প্রকাশিত হতে পারে, কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে সে সুখী হয়। আবার সে সুখী হয়, কে সুখী হয়? যে পরিশ্রমী ব্যক্তি। তাহলে আমরা এখানে দেখছি যে দুইটা বাক্য কি আছে? পরস্পরের উপর নির্ভরশীল আছে। তাহলে আমরা সরল থেকে জটিল বাক্যে পরিবর্তনের জন্য চারটা বিষয়ের প্রতি খেয়াল রাখবো। 1 নম্বর, প্রথমে বাক্যটাকে দুইটা বাক্যে রূপান্তর করতে হবে।
তারপরে সেখানে প্রয়োজন মতো সম্বন্ধসূচক অব্যয় বা সাপেক্ষ সর্বনাম সংযুক্ত করতে হবে। 3 নম্বর, আশ্রিত খণ্ডবাক্য এবং প্রধান খণ্ডবাক্যকে কি করতে হবে, পরস্পর সাপেক্ষ করতে হবে। আর 4 নম্বর, বাক্য পরিবর্তিত হলেও বাক্যের অর্থের যেন পরিবর্তন না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। এই 4টা বিষয়কে অনুসরণ করলেই আমরা কি করব, সরল থেকে জটিল বাক্য তৈরি করতে পারবো। এবার আসি সরল থেকে যৌগিক। সরল থেকে যৌগিক যখন আমরা পরিবর্তন করব তখন আমাদেরকে কিন্তু যৌগিক বাক্যের গঠনটা আমাদের জানতে হবে। আমরা জেনেছি যে দুইটি স্বাধীন এবং নিরপেক্ষ বাক্য যখন সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হয় তখন সেটা হয়ে যায় যৌগিক বাক্য। তাহলে সরল থেকে যখন যৌগিক বাক্য আমরা করতে যাব তখন কি কি বিষয়ের গুরুত্ব, সেই গুরুত্বগুলো কিন্তু আমাদেরকে একটু দেখতে হবে। সেটা কিভাবে, আমরা কিন্তু একই বিষয়কে অনুসরণ করব। প্রথমে আমরা একটা বয়স নিই। আমরা একটা বাক্য নিই, তাহলে সেই বাক্যটাকেই যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে কি কি বিষয় এখানে করতে হচ্ছে। একটা দয়া করে সব খুলে বলুন। দেখো, প্রথম শর্ত হচ্ছে যে যখনই আমি যৌগিক বাক্য গঠন করতে যাব, যৌগিক বাক্য গঠনের সময় আমাকে দুইটা স্বাধীন এবং নিরপেক্ষ বাক্য লাগবে। তাহলে এখানে আমাদেরকে কি কি কাজ করতে হবে সেই কাজগুলো আমরা দেখি। এটাকে যখন আমরা যৌগিক বাক্য করছি তখন এটা হচ্ছে কি, এটা যদি সরল হয় তাহলে যৌগিক কি হবে, যৌগিক হবে কি কি কাজ এখানে ঘটছে। দুইটা বাক্য করতে হচ্ছে, এখানে একটা ক্রিয়া আছে, এখানে একটা ক্রিয়া আছে। তাহলে এক একটা ক্রিয়া দিয়েই আমরা এক একটা বাক্য তৈরি করে দেব। তাহলে প্রথমে কি করতে হবে, বাক্যকে দুইটা অংশে বিভক্ত করতে হবে। আমরা দুইটা অংশে বিভক্ত করে ফেললাম। আশ্রিত খণ্ডবাক্য, এখানে এটা হচ্ছে কি আশ্রিত খণ্ডবাক্য, এটা হচ্ছে আশ্রিত খণ্ড বাক্য, আর এটা হচ্ছে প্রধান খণ্ড বাক্য। তাহলে আমরা এখানে দুইটা অংশ পেয়ে গেছি, বাক্যটাকে দুইটা ভাগে ভাগ করে ফেলেছি। একটা ভাগ হচ্ছে কি, আমরা দেখেছি যে দুইটা ক্রিয়া আছে, একটা অসমাপিকা ক্রিয়া, একটা সমাপিকা ক্রিয়া। তাহলে আমরা যেটা করেছি সেটা হচ্ছে বাক্যটাকে অসমাপিকা ক্রিয়া পর্যন্ত একটা, সমাপিকা ক্রিয়া পর্যন্ত আর একটা, এই দুইটা অংশে কি করেছি, আমরা বাক্যটাকে ভাগ করে ফেলেছি। এরপরে আমরা এই দুইটা অংশকে দেখছি, একটা হচ্ছে আশ্রিত খণ্ড বাক্য আর একটা হচ্ছে প্রধান খণ্ড বাক্য। এই দুইটা বাক্যকে যখন আমরা সংযুক্ত করতে যাব তখন আমাদের করতে হবে কি, আশ্রিত খণ্ড বাক্যের যে অসমাপিকা ক্রিয়া আছে সেই অসমাপিকা ক্রিয়াকে সমাপিকা ক্রিয়ায় রূপান্তর করতে হবে। তাহলে আমরা যখন এটাকে রূপান্তর করব তখন এটা কি দাঁড়াচ্ছে আমরা একটু দেখি। করেটাকে আমরা কি করব, করেটাকে আমরা সমাপিকা ক্রিয়া করে দেব কি, দয়া করুন। এবং তাহলে আমরা পরের অংশটাই পরে যাই, দয়া করুন। অর্থাৎ এই সমাপিকা ক্রিয়াটাকে আমরা কি করলাম, অসমাপিকা ক্রিয়াটাকে আমরা সমাপিকা ক্রিয়ায় রূপান্তর করলাম। রূপান্তর করার পরে আমাদেরকে করতে হবে কি, বাক্য দুইটাকে সংযোজক অব্যয় দ্বারা সংযুক্ত করতে হবে। অর্থাৎ এই বাক্যটা যেহেতু এটা সমাপিকা ক্রিয়া হয়ে গেছে, তাই পরের বাক্যটাকে এর সাথে সংযুক্ত করতে হলে কি করতে হবে, সংযোজক হোক বা বিয়োজক হোক এ ধরনের অব্যয় দিয়ে সেগুলোকে সংযুক্ত করতে হবে। তাহলে দয়া করুন, এখানে সংযোজক একটা অব্যয় দিলাম কি, এবং। দয়া করুন এবং তারপরে কি করব, আমরা তারপরের অংশটা বসাইয়ে দেব, দয়া করুন এবং সব খুলে বলুন। তাহলে খেয়াল করে দেখো, আমাদের যখন আমরা এই সরল থেকে যৌগিক বাক্য রূপান্তর করব তখন সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে আমরা দুইটা বাক্য যখন তৈরি করতে যাব তখন প্রথম বাক্যে কিন্তু একটা অসমাপিকা ক্রিয়া পাবো। এটা সব সময় হবে। তিনি ধনী হয়েও সুখী ছিলেন না।
তিনি ধনী হয়েও সুখে ছিলেন না। তাহলে হয়েও হচ্ছে কি অসমাপিকা ক্রিয়া। আমরা এই বাক্যগুলোকে যদি বিশ্লেষণ করি দেখব যে তার বয়স হলেও বুদ্ধি হয়নি, তার বয়স হলেও বুদ্ধি হয়নি। তো এই যে ব্যাপারগুলো আমরা উদাহরণগুলো যে পাচ্ছি, সেই উদাহরণগুলোই দেখছি যে যখনই আমরা সরল বাক্যকে যৌগিকে রূপান্তর করতে যাব, সরল বাক্যে কি হবে, একটা অসমাপিকা ক্রিয়া থাকবে। তো এই যে অসমাপিকা ক্রিয়াটাকে আমাদেরকে যখন আমরা এই যৌগিক বাক্যে রূপান্তর করব, তখন ওই অসমাপিকা ক্রিয়া পর্যন্ত একটা বাক্য এবং তারপরের অংশটা আর একটা বাক্যে রূপান্তর করতে হবে। অসমাপিকা ক্রিয়াকে সমাপিকা ক্রিয়ায় রূপান্তর করতে হবে। তারপরে করতে হবে কি, যেহেতু এটা সমাপিকা ক্রিয়ায় রূপান্তর হয়ে গেল, তাই এই বাক্যটা কি হচ্ছে, একটা স্বাধীন বাক্য হয়ে যাচ্ছে। এবং এই স্বাধীন বাক্যকে আরেকটা স্বাধীন বাক্যে রূপান্তরের জন্য, সংযুক্ত করার জন্য একটা সংযোজক অব্যয় ব্যবহার করতে হচ্ছে। এই সংযোজক অব্যয়টা হচ্ছে এবং, আর পরের বাক্যটা যেহেতু প্রধান খণ্ড বাক্য, তাই সেই বাক্যটা সেভাবেই থেকে যাচ্ছে। আর সর্বশেষ শর্ত হচ্ছে বাক্য আমরা পরিবর্তন করতে পারবো, কিন্তু বাক্যের অর্থের পরিবর্তন করা যাবে না। বলছে দয়া করে সব খুলে বলুন, অর্থাৎ কাউকে অনুরোধ করা হচ্ছে যে আপনি দয়া করে সব খুলে বলুন। এখানে কিন্তু সেই অর্থটাই থাকছে, দয়া করুন এবং সব খুলে বলুন। তাহলে আমরা এখানেও কি পাচ্ছি, 3টা এবং শেষে একটা 4টা নিয়ম পাচ্ছি। 1 নম্বর নিয়ম, বাক্যকে 2টা অংশে বিভক্ত করতে হবে। সরল বাক্যের অসমাপিকা ক্রিয়াকে সমাপিকা ক্রিয়া দ্বারা ক্রিয়ায় পরিণত করতে হবে। তারপরে 2টা বাক্যকে, খণ্ডবাক্য যখন তৈরি হয়ে গেল, তখন সেগুলোকে সংযোজক, বিয়োজক, বিভিন্ন অব্যয় দ্বারা সংযুক্ত করতে হবে। আর বাক্য পরিবর্তন হতে পারে, কিন্তু বাক্যের অর্থের পরিবর্তন করা যাবে না। এরপরে জটিল থেকে সরল, আমরা এবার যেটা করব সেটা হচ্ছে জটিল বাক্য থেকে সরল বাক্যে পরিবর্তন। আমরা এবার করব জটিল থেকে সরল। আসলে আমাদের বাক্যের গঠনগুলো তো জানা আছে, যদি আমরা সেইটা অনুযায়ী করি তাহলেই কিন্তু আমাদের আর তেমন ঝামেলা আসবে না। তো আমরা একটা উদাহরণ লিখি, যখন মেঘ গর্জন করে তখন ময়ূর নৃত্য করে। আমরা একটা বড় বাক্য নিয়েছি, এই বাক্যটা হচ্ছে কি জটিল বাক্য। এটা হচ্ছে জটিল বাক্য। কেমন করে বুঝছি, যে এখানে 2টা বাক্য আছে, 2টা বাক্য হচ্ছে কি করে পর্যন্ত একটা আর এই পর্যন্ত একটা। এটাকে বলা হচ্ছে আশ্রিত খণ্ড বাক্য, আর এটাকে বলা হচ্ছে প্রধান খণ্ড বাক্য। তাহলে পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হচ্ছে। তাহলে এখানে জটিল বাক্যের সমস্ত গুণ এখানে আছে। এখন একে যদি আমরা সরল বাক্যে নিয়ে যেতে চাই, তাহলে সরল বাক্যে নিয়ে যেতে চাইলে কি করতে হবে সে বিষয়টা আমরাকে দেখতে হবে। প্রথম কথা হচ্ছে যে সরল বাক্যের গঠনের যে নিয়ম, সেই নিয়মটা আমরাকে বা এখানে মানতে হবে। 1 নম্বর, যে বাক্যটাকে 2টা অংশে ভাগ করতে হবে। আমরা যখন মেঘ গর্জন করে তখন ময়ূর নৃত্য করে, আমরা 2টা অংশে বিভক্ত করে ফেললাম, 1 নম্বর শর্ত। 2 নম্বর, প্রধান খণ্ডবাক্যকে পরিবর্তন না করে, অর্থাৎ প্রধান খণ্ডবাক্যকে আমরা কোনো পরিবর্তন করব না। এটা হচ্ছে কি প্রধান খণ্ডবাক্য। প্রধান খণ্ডবাক্যে কোনো পরিবর্তন করব না। অপ্রধান বা আশ্রিত খণ্ডবাক্যের সমাপিকা ক্রিয়াকে কি করব, আমরা অসমাপিকা ক্রিয়াতে রূপান্তর করব। তাহলে আমরা মেঘ গর্জন করলে, আমরা দেখছি বলা হচ্ছে মেঘ গর্জন করলে, করেটাকে আমাদেরকে কি করতে হবে, করলে করে দিতে হবে। তাহলে এটা কি হবে, অসমাপিকা ক্রিয়াতে রূপান্তরিত হবে। আর 3 নম্বর হচ্ছে যে সম্বন্ধসূচক যে অব্যয়গুলো আমরা ব্যবহার করেছি, সেই অব্যয়গুলোকে বাদ দিতে হবে, অর্থাৎ যখন তখনকে বাদ দিয়ে দিতে হবে। এই যে এখানে তখন দিয়েছি, এখানে যখন দিয়েছি, তাহলে প্রধান খণ্ডবাক্যের কোনো পরিবর্তন হবে না। করলে ময়ূর নৃত্য করে। কি করলে,
মেঘ গর্জন করলে, মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে। অর্থাৎ তিনটা কাজ এখানে আমাদেরকে করতে হচ্ছে। এক নম্বর, জটিল বাক্যকে দুইটা অংশে বিভক্ত করতে হচ্ছে। তিন নাম্বার হচ্ছে যে আশ্রিত বাক্য, আশ্রিত খণ্ডবাক্যের সমাপিকা ক্রিয়াকে অসমাপিকা ক্রিয়ায় রূপান্তর করতে হচ্ছে। আর তিন নম্বর হচ্ছে সাপেক্ষ সর্বনাম যেগুলো বা সম্বন্ধসূচক অব্যয় যেগুলো ব্যবহার করা হয়েছিল সেগুলোকে পরিহার করতে হচ্ছে। এই তিনটা শর্তকেই যদি আমরা পালন করি তাহলেই কি হবে, জটিল বাক্য থেকে সরল বাক্য গঠিত হয়ে যাবে। আমরা সরল বাক্যের যে গঠন ক্রিয়া সেটা জানি যে সরল বাক্যে সবসময় একটা সমাপিকা ক্রিয়া থাকবে, একাধিক অসমাপিকা ক্রিয়া সেখানে থাকতে পারে। তাহলে আমরা জটিল থেকে সরল বাক্যে রূপান্তরের জন্য তিনটা বিষয় খেয়াল করব। এক নম্বর হচ্ছে জটিল বাক্যকে দুইটা অংশে বিভক্ত করতে হবে। জটিল বাক্যের আশ্রিত খণ্ডবাক্যের সমাপিকা ক্রিয়াকে অসমাপিকা ক্রিয়ায় রূপান্তর করতে হবে। আর তিন নম্বর সম্বন্ধসূচক যে অব্যয়গুলো আছে সেই অব্যয়গুলোকে বাদ দিতে হবে। যদি আমরা এই তিনটা কাজ করি তাহলেই কিন্তু আমরা সমাপিকা ক্রিয়াকে নাকি জটিল বাক্যকে সরল বাক্যে রূপান্তর করতে পারবো। তারপরে যে সকল পশু মাংস ভোজন করে তারা অত্যন্ত বলবান। যে সকল পশু মাংস ভক্ষণ করে বা মাংস ভোজন করে তারা অত্যন্ত বলবান। একই কথা, যে সকল তারা আমাদেরকে বাদ দিতে হবে। আর পশু মাংস ভোজন করে অর্থাৎ মাংসাশী বা মাংসভোজী, আমরা এটাকে এক কথায় প্রকাশ করে নিতে পারি। তাহলে মাংসভোজী যেগুলো পশু তারা কি হয়, অত্যন্ত বলবান হয়। আবার সে যদি কাল আসে তবে আমি যাব। সে যদি কাল আসে, আসেটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। আসেকে আমরা এলে বলতে পারি বা সে আসলে বলতে পারি। সে কাল আসলে বা সে কাল এলে আমি যাব। আর সম্বন্ধসূচক যেই পদগুলো সেগুলোকে আমরা কি করব, বাদ দিব। এই তিনটা জিনিস আমরা খেয়াল করলে জটিল থেকে সরল বাক্য গঠন করতে পারব। এবার আসবো আমরা জটিল থেকে যৌগিক। আমরা ধারাবাহিকভাবে একটার পর একটা আলোচনা করে যাচ্ছি। এবার আসবো জটিল থেকে যৌগিক। জটিল থেকে যৌগিক বাক্যে রূপান্তর করতে হলে আমাদের কি কি নিয়ম মানতে হবে। প্রথম যেটা মানতে হবে সেটা হচ্ছে এটা আমরা একটা উদাহরণ দিব। সেটা হচ্ছে যে রক্ষক সেই ভক্ষক। এরপরে হচ্ছে যদি সাফল্য চাও তাহলে পরিশ্রম করো। আমরা এটা তো নিচ্ছি, আর একটা বাক্য নিই, তাহলে এই বাক্যটা একটু বড় হলে বোঝার সুবিধা হবে। যদি সাফল্য চাও তাহলে পরিশ্রম করো। তাহলে পরিশ্রম করো। দেখো এখানে দুইটা বাক্য আছে, একটা হচ্ছে চাও পর্যন্ত আর আরেকটা হচ্ছে পরিশ্রম করো পর্যন্ত। যখন আমরা এই জটিল বাক্যকে যৌগিক বাক্যে রূপান্তর করতে যাব তখন আমাদেরকে প্রথম কাজটা হবে বাক্যটাকে দুইটা অংশে ভাগ করে ফেলতে হবে। আশ্রিত খণ্ডবাক্য এবং প্রধান খণ্ডবাক্য, এই দুইটার ওপরে খেয়াল করে এই বাক্য দুইটাকে দুইটা অংশে বিভক্ত করে ফেলতে হবে। তাহলে আমরা দুইটা অংশে বিভক্ত করে ফেললাম। যদি সাফল্য চাও তাহলে পরিশ্রম করো, চাও পর্যন্ত একটা আর পরিশ্রম করো পর্যন্ত আর একটা। এরপর সম্বন্ধ সূচক অব্যয় পদ যেগুলো সেগুলো বাদ দিতে হবে। তাহলে যদি তাহলে দুইটা বাদ চলে যাবে, সাফল্য চাও পরিশ্রম করো। ঠিক আছে, সাফল্য চাও পরিশ্রম করো আমরা এভাবেও কিন্তু বলতে পারি, অথবা পরিশ্রম করো সাফল্য পাবে, এভাবেও বাক্যটাকে আমরা বলতে পারি। আমরা যদি আরো যাই তাহলে দেখব তুমি যদি না খাও
আমরা আরো একটা বাক্য নিই, সেটা দিয়েও আমরা বুঝতে পারবো। আমরা যদি দোষ স্বীকার করো তাহলে, যদি দোষ স্বীকার করো তাহলে শাস্তি দিব না। একটা বাক্য নিচ্ছি যেটা হচ্ছে জটিল বাক্য, যদি দোষ স্বীকার করো তাহলে শাস্তি দিব না। এখানে পর সমাপিকা ক্রিয়া পর্যন্ত একটা বাক্য, আর শাস্তি দিব না পর্যন্ত আর একটা বাক্য। এটা হচ্ছে আশ্রিত খণ্ডবাক্য, এটা হচ্ছে প্রধান খণ্ডবাক্য। যখন আমি একে যৌগিক বাক্যে রূপান্তর করতে যাব তখন একে দুইটা অংশে ভাগ করে ফেলতে হবে। এরপরে করতে হবে কি, অব্যয় যেগুলো আছে সম্বন্ধসূচক অব্যয়গুলোকে আমরাকে কি করতে হবে, বাদ দিতে হবে। যদি এবং তাহলে বাদ দিতে হবে। যদি বাদ দিয়ে দিই তাহলে কি হবে, দোষ স্বীকার করো। এরপরে আমরা সংযোজক একটা বসাচ্ছি অব্যয়, তাহলে শাস্তি দিব না। তবে শাস্তি দিব না। আমাদেরকে একটা সংযোজক অব্যয় কি করতে হবে, রাখতে হবে। আমাদেরকে দুইটা বাক্যে পরিবর্তন করতে হবে। পরিবর্তন করার পর আমরাকে কি করতে হবে, এই দুইটা বাক্যকে সংযোজক অব্যয় দ্বারা যুক্ত করে একটা বাক্যে পরিণত করতে হবে। তাহলে জটিল বাক্যে রূপান্তর করার জন্য প্রথমে জটিল বাক্যকে যৌগিক বাক্যে রূপান্তরের জন্য প্রথমে জটিল বাক্যকে দুইটা অংশে ভাগ করতে হবে। ভাগ করার পরে যে সম্বন্ধসূচক অব্যয়গুলো আছে তখন বা যখন যে সে যেভাবে সেভাবে ইত্যাদি যে সাপেক্ষ সর্বনামগুলো থাকে সেগুলোকে বাদ দিতে হবে। বাদ দেওয়ার পরে যে বাক্যটা থাকবে, সেই যে দুইটা বাক্য থাকবে সেই দুইটা বাক্যকে সংযোজক অব্যয় দ্বারা যুক্ত করে দিতে হবে। তাহলে আমরা এভাবে দেখতে পাই যে কখনো সংযোজক শব্দগুলো থাকতে পারে, আবার কখনো এই সংযোজক শব্দগুলো নাও থাকতে পারে। যেমন যদি পরিশ্রম করো তাহলে সাফল্য পাবে, আমরা কিন্তু এখানে দেখছি পরিশ্রম করো সাফল্য পাবে, এখানে কোনো সংযোজক বিয়োজক কোনো অব্যয়ই নেই। তাহলে সংযোজক অব্যয় থাকবে, এটা হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে সংযোজক অব্যয় যৌগিক বাক্যে নাও থাকতে পারে। তো আমরা দেখলাম জটিল চারটা বিষয়ের বিশ্লেষণ আমরা দেখলাম। এক নম্বর দেখছি সরল থেকে জটিল, সরল থেকে যৌগিক, জটিল থেকে সরল, জটিল থেকে যৌগিক। এবার আমরা দেখব যৌগিক থেকে সরল বাক্যে রূপান্তর। জটিল থেকে সরল বাক্যে যদি আমরা রূপান্তর করতে চাই তাহলে কাজী নজরুল ইসলামের একটা লাইন, ধর্ম আমাদের ইসলাম কিন্তু প্রাণের ধর্ম আমাদের তারুণ্য, কিন্তু প্রাণের ধর্ম আমাদের তারুণ্য। এখানে দেখো দুইটা বাক্য আছে, ধর্ম আমাদের ইসলাম কিন্তু প্রাণের ধর্ম আমাদের তারুণ্য। এখানে প্রথম বিষয়টা হচ্ছে যে বাক্যটাকে দুইটা ভাগে, আশ্রিত বাক্য এবং প্রধান খণ্ড বাক্য, এই দুইটা অংশে ভাগ করে ফেলতে হবে। এবং আরেকটা বিষয় জানবা যে যদি সরল বাক্য হতে হয় তাহলে সেখানে একটার বেশি সমাপিকা ক্রিয়া থাকবে না। এখানে দুইটা সমাপিকা ক্রিয়া আছে। ধর্ম হলো আমাদের ইসলাম, হলোটা একটা ক্রিয়া আছে, আরেকটা হচ্ছে কিন্তু প্রাণের ধর্ম আমাদের তারুণ্য, কিন্তু প্রাণের ধর্ম হলো আমাদের তারুণ্য। দুইটা সমাপিকা ক্রিয়া হলো ব্যবহৃত হয়েছে। যে দুইটা উহ্য আছে, এটা উহ্য থাকতে পারে। তাহলে এখানে যে হলো ক্রিয়াটা উহ্য আছে, এই ধর্ম আমাদের ইসলাম, ধর্ম হলো আমাদের ইসলাম কিন্তু প্রাণের ধর্ম হলো আমাদের তারুণ্য, এই দুইটা সমাপিকা ক্রিয়া আছে।
যখন সমাপিকা ক্রিয়া থাকবে তখন প্রথমে আমাদের খেয়াল করতে হবে সরল বাক্যে রূপান্তর করতে হলে এই বাক্যে একটার বেশি সমাপিকা ক্রিয়া থাকবে না। এই হলোটা থাকবে কিন্তু এই হলোটাও থাকবে না। এই হলোটা কি হবে? অসমাপিকা ক্রিয়া হয়ে যাবে, দিয়ে হলেও হয়ে যাবে। তখন হয়ে যাবে কি, ধর্ম আমাদের ইসলাম হলেও এর পরের যেটা বিষয় সেটা হচ্ছে যে সমাপিকা ক্রিয়াকে অপরিবর্তিত রাখতে হয়। অর্থাৎ সমাপিকা ক্রিয়াকে অপরিবর্তিত রাখতে হয় কোনটা? প্রধান খণ্ডবাক্যের অর্থাৎ পরের অংশের। কিন্তু আশ্রিত খণ্ডবাক্যের যেটা সমাপিকা ক্রিয়া সেটা অসমাপিকা ক্রিয়াতে রূপান্তরিত হয়ে যায়। এই দুইটা কাজ করতে হবে। অর্থাৎ প্রধান খণ্ডবাক্যের সমাপিকা ক্রিয়া যেটা উহ্য আছে যেটা সেটাকে নিয়ে তো কথা নেই। কথা হচ্ছে যে যেটা আছে সেটা নিয়ে। আমরা আছে এরকম একটা বাক্য নিই, তাহলে তোমাদের জন্য বোঝার সুবিধা হবে। আমরা এরকম দেব, তুমি আসবে। আমরা যৌগিক বাক্য, তুমি আসবে এবং আমি যাব। এখানে দুইটা বিষয় হচ্ছে কি, যে বাক্যটাকে আমাদের দুইটা অংশে ভাগ করতে হবে। আমরা ভাগ করলাম, এবংটা হচ্ছে কি সংযোজক অব্যয়। এরপরে আমরা দেখছি যে পরের বাক্যটা পরিবর্তন হবে না, আমি যাবটা থেকে যাবে, এটার কোনো পরিবর্তন হবে না। এবংটা বাদ চলে যাবে। আসবেটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। এই সমাপিকা ক্রিয়াকে আশ্রিত খণ্ডবাক্যের যে সমাপিকা ক্রিয়া থাকবে সেই সমাপিকা ক্রিয়াকে অসমাপিকা ক্রিয়াতে রূপান্তর করতে হবে। তাহলে আসবেটাকে আমরা দুইটা করতে পারি। কি? আসবেটাকে তুমি আসলে অথবা তুমি এলে। অর্থাৎ এখানে যদি আমরা এলেটা বসাই, অসমাপিকা ক্রিয়া করি এবং এখানে যেটা কর্তা আছে সেটা দিয়ে দিই, তাহলে কিন্তু বাক্যটা হয়ে যাবে সরল বাক্য। অর্থাৎ তুমি এলে আমি যাব, এভাবেই কিন্তু এই বাক্যটা কি হবে? পরিবর্তিত হবে। তাহলে আমরা দেখছি যে যখন আমরা যৌগিক থেকে সরল বাক্য করব তখন আমরাকে কয়েকটা কাজ করতে হবে। প্রথমে বাক্যটাকে দুইটা ভাগে ভাগ করতে হবে। ভাগ করার পরে আশ্রিত খণ্ডবাক্যের যে সমাপিকা ক্রিয়া আছে তাকে অসমাপিকা ক্রিয়ায় রূপান্তর করতে হবে। তারপরে যেটা সংযোজক অব্যয় আছে সেই সংযোজক অব্যয়কে বাদ দিতে হবে, আর প্রধান যেটা খণ্ডবাক্য আছে তার সমাপিকা ক্রিয়া অপরিবর্তিত থাকবে। এ কয়েকটা বিষয় মানলেই আমরা এই যৌগিক থেকে সরল বাক্যে রূপান্তর করতে পারবো। এরপরে এবার আসবে জটিল থেকে নাকি যৌগিক থেকে জটিল। যৌগিক থেকে জটিল বাক্য যখন আমরা গঠন করব তখন কতগুলো বিষয়কে একটু খেয়াল করতে হবে। এক নাম্বার আমরা দেখব যে দোষ করেছো অতএব শাস্তি পাবে, একটা বাক্য নিই। অথবা আমরা তিনি দরিদ্র বটে কিন্তু সত্যবাদী। তিনি দরিদ্র বটে, তিনি দরিদ্র বটে কিন্তু সত্যবাদী। আচ্ছা, এটা একটা বাক্য নিলাম। আরো নিতে পারি, দোষ করেছো অতএব শাস্তি পাবে। আমরা একটা বাক্যকে ভাঙব। প্রথম কথা হচ্ছে যে জটিল বাক্যের সংজ্ঞাটাকে আমরাকে আরেকবার মনে করতে হবে। জটিল বাক্যের সংজ্ঞা হচ্ছে যে আশ্রিত খণ্ডবাক্য এবং প্রধান খণ্ডবাক্য এখানে গুরুত্বপূর্ণ। অর্থাৎ একটা আশ্রিত খণ্ডবাক্য যখন প্রধান খণ্ডবাক্যের সাথে পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হবে তখনই সেটা হচ্ছে জটিল বাক্য। তো যেহেতু এখানে একটাই বাক্য আছে সেহেতু এখানে প্রথমে করতে হবে কি, এই বাক্যটাকে আমরাকে দুইটা বাক্যে রূপান্তর করতে হবে। অর্থাৎ আমরা যে দোষ করেছো অতএব শাস্তি পাবে, আমরাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা এটাকে দুইটা অংশে ভাগ করে ফেলবো। দোষ করেছো অতএব শাস্তি পাবে, দুইটা অংশে ভাগ করতে হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে যেটা সংযোজক অব্যয়, সেই সংযোজক অব্যয় পদের বিলুপ্তি ঘটাতে হবে। তাহলে অতএবটা আমরাকে কি করতে হবে? বাদ দিতে হবে। দোষ করেছো শাস্তি পাবে,
আমরা এই অংশটুকু পেলাম, তাহলে দুইটা অংশ পেয়ে গেছি আমরা। 3 নাম্বার, যে আমরা যে দুইটা খণ্ড বাক্য পেলাম, এই খণ্ড বাক্যগুলোর ভিতর একটাকে প্রধান রাখতে হবে আর একটাকে অপ্রধান রাখতে হবে। তো এই প্রধান কোনটাকে প্রধান আর কোনটাকে অপ্রধান করব সেটা কিন্তু আমরা বাক্যের ভাব দেখে বুঝতে পারবো। আমরা প্রধান খণ্ড বাক্য করব শাস্তি পাবেটাকে, আর অপ্রধান করব কোনটাকে দোষ করেছে। আর একটা কাজ হচ্ছে, সেটা হচ্ছে যে নিরপেক্ষ বাক্য দুটির, অর্থাৎ আমরা যে দুইটা আলাদা বাক্য পেয়েছি, অর্থাৎ দোষ করেছো শাস্তি পাবে দুইটা বাক্য পেয়েছি, এই দুইটার জায়গাতে কি করতে হবে, আমরাকে এই যে সাপেক্ষ সর্বনাম বা এই দুইটার সম্বন্ধসূচক অব্যয় পদ এগুলো ব্যবহার করতে হবে। তাহলে আমরা এখানে কি করব, যেহেতু ব্যবহার করব। যেহেতু দোষ করেছো সেহেতু শাস্তি পাবে। তাহলে বাক্যটা কি দাঁড়াচ্ছে, যেহেতু দোষ করেছো সেহেতু শাস্তি পাবে। অর্থাৎ আমরা খেয়াল করি যে যখন জটিল একটা যৌগিক বাক্য পেয়েছি, দোষ করেছো অতএব শাস্তি পাবে, এই বাক্যটাকে জটিল বাক্যে রূপান্তর করতে হলে প্রথমে আমরাকে কি করতে হবে, বাক্যটাকে দুইটা ভাগে ভাগ করতে হবে। তাহলে ক্রিয়া দিয়েই আমরা বাক্যকে ভাগ করছি যে দোষ করেছো, তারপরে আর একটা বাক্য নিব শাস্তি পাবে। সংযোজক যে শব্দগুলো থাকবে, সেটা যে অব্যয়টা থাকবে সেটাকে বাদ দিতে হবে, আমরা বাদ দিয়েছি। এরপরে আমরা করেছি কি, সাপেক্ষ করার জন্য বাক্য দুইটাকে, জটিল বাক্যের জন্য যেটা প্রয়োজন সেই দুইটা যেহেতু এবং সেহেতু, এই দুইটা আমরা কি করেছি, ব্যবহার করেছি। ব্যবহার করে আমরা বাক্যটাকে সাপেক্ষ করে দিয়েছি, যেহেতু দোষ করেছো সেহেতু শাস্তি পাবে। তাহলে আমরা দেখলাম এই বাক্যগুলোর বিভিন্ন পরিবর্তন। বাক্যে ভাবগত পরিবর্তনগুলো আমি একটু সংক্ষেপে বলে দিচ্ছি, যে অস্তিবাচক থেকে নেতিবাচক বাক্যে যদি পরিবর্তন করতে হয় তাহলে অনেকগুলো বিষয় এখানে জড়িত থাকে। আমরা জানি যে বাক্যে না, নয়, নহে, নেই, নাই ইত্যাদি নঙর্থক অব্যয়যোগে বাক্যের মানে সমাপিকা ক্রিয়া করে সেটাকে নেতিবাচক বাক্যে রূপান্তর করতে হবে। হাসূচক বাক্যকে নাসূচক বাক্য করতে হলে মূল অর্থ পরিবর্তন না করেই কিন্তু সেটা পরিবর্তন করতে হবে। বিশেষণ পদটিকে বিপরীত শব্দে রূপান্তর করতে হবে, অর্থাৎ যদি ভালো থাকে সেটা তাহলে মন্দ করে দিতে হবে, যদি মন্দ থাকে ভালো করে দিতে হবে, যদি দ্রুত থাকে তাহলে আস্তে করে দিতে হবে। তাহলে আমরা এখানে কতগুলো জিনিস দেখব, বিশেষণ পদটিকে কি করে দিতে হবে, বিপরীত শব্দ করে দিতে হবে। বাক্যের অন্য শব্দকে নাসূচক বাক্য প্রয়োগের আওতাভুক্ত করতে হবে। একটা উদাহরণ দিই, হৈমন্তী চুপ করিয়া রহিল। হৈমন্তী চুপ করিয়া রহিল, এ বাক্যটাকে যখন আমরা নেতিবাচক বাক্যে রূপান্তর করব তখন হচ্ছে হৈমন্তী চুপ না থাকিয়া পারিল না। তাতে সমাজ জীবন অচল হয়ে পড়ে, তাতে সমাজ জীবন চলে না। অর্থাৎ অচল আর চল, অচলটাকে আমরাকে বিপরীত শব্দে, বিশেষণটাকে কি করা হয়েছে, চলে নিয়ে চলে আসছে। সে কথাই এরা ভাবে, সে কথাই এরা না ভেবে পারে না, এরকম। তাহলে আমরা অস্তিবাচক থেকে নেতিবাচক যখন করব তখন কি কি, যে সমস্ত না বোধক নগর্থক অব্যয় অস্তিবাচক বাক্যের ক্রিয়া, অস্তিবাচক বাক্যের সাথে না বোধক ক্রিয়াগুলোকে যুক্ত করতে হবে। হাসূচক বাক্যকে না করতে হলে মূল অর্থ পরিবর্তন না করেই করতে হবে। বিশেষণ পদটাকে বিপরীত শব্দে রূপান্তর করতে হবে, তারপরে এটাকে করতে হবে। নেতিবাচককে অস্তিবাচক করতে হলে প্রথমে নেতিবাচক বাক্যের না তুলে দিতে হবে, শব্দের পরিবর্তন ঘটিয়ে হাসূচক ভাবটা ফুটিয়ে তুলতে হবে, অর্থাৎ যদি না বোধক থাকে যেটা আছে সেখানে হা বোধক করতে হবে। বিশেষণ পদটিকে বিপরীত শব্দে যদি মন্দ থাকে তাহলে সেটাকে কি করতে হবে, ভালো করতে হবে। প্রয়োজন মতো নেতিবাচক শব্দের বাক্যাংশের অস্তিবাচক শব্দে রূপান্তর করতে হবে। আমরা তাতে সমাজ জীবন চলে না, তাতে সমাজ জীবন অচল হয়ে পড়ে। আমি বাংলা অন্য ভাষা জানি না, বাংলা ছাড়া অন্য ভাষা আমার অজানা, এইরকমভাবে আমরাকে পরিবর্তন করতে হবে। নেতিবাচক বাক্যকে যদি আমরা প্রশ্নবাচক বাক্যে রূপান্তর করতে চাই তাহলে নাসূচক অব্যয় তুলে দিতে হবে, মূল বা মৌলিক অর্থ অপরিবর্তিত থাকবে। কি এবং নঙার্থক বাক্য হলে না কি, নয় কি সহ জিজ্ঞাসা ব্যবহার করতে হবে। নাসূচক অব্যয় তুলে দিলে হা সূচক অর্থপূর্ণ শব্দ ব্যবহার করতে হয়। সাধারণত বর্তমানকালে ল, ইল ক্রিয়া বিভক্তি থাকলে তার সঙ্গে আগে হয় ক্রিয়া বিভক্তি হয়। তো যাই হোক, এগুলোর মাধ্যমে করতে হবে। যেমন আমার পথ নেই, আমার কি পথ নেই, পুলিশের লোক জানিবে না, পুলিশের লোক জানিবে না কি করিয়া, টাকায় সব হয় না, টাকায় কি সব হয়, এখানে জিজ্ঞাসা চিহ্ন হতো, ভুল হয়ে গেছে। তারপরে প্রশ্নবাচক বাক্যকে যদি নেতিবাচক বাক্যে রূপান্তর করতে চাই তাহলে মূল বা মৌলিক অর্থ অপরিবর্তিত রেখে বাক্য পরিবর্তন করতে হবে। প্রশ্নবোধক অব্যয় কি তুলে দিতে হবে,
নেতিবাচক বা নগর্থক না নাই এ সমস্ত ব্যবহার করতে হবে, আর নেতিবাচক ভাবধারায় গঠন করতে হবে। তাদের গ্রামে ফিরিয়ে আসা চলে কি, তাদের গ্রামে ফিরিয়ে আসা চলে না, ইত্যাদি। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা এগুলো আলোচনার অনেক বিষয় আছে, অনেক ব্যাপার আছে, তোমরা এগুলো চর্চা করবা, অনুশীলন করবা। আসলে বাক্যের নিয়মগুলো এত নিয়ম মনে রাখা খুব কঠিন, কিন্তু যদি তোমরা চর্চা করো, অর্থাৎ কিভাবে একটা থেকে আরেকটা বাক্য গঠিত হচ্ছে, পরিবর্তিত হচ্ছে, তাহলে কিন্তু সহজেই বিষয়গুলো অনুধাবন করতে পারবা। তো এক্ষেত্রে বাক্যগুলোকে বারবার অনুশীলনটাই হচ্ছে মুখ্য বিষয়। আমরা যেহেতু বাক্যের গঠনগুলো জেনে গেছি, তাই এক প্রকার বাক্য থেকে যখন আর এক প্রকার বাক্যে পরিবর্তন করতে যাব, তখন সেই গঠনের দিকটাতেই আমরাকে প্রথমে খেয়াল রাখতে হবে। আর খেয়াল রাখতে হবে যে আসলে বাক্যগুলো কিভাবে গঠিত হচ্ছে, তাহলেই বাক্য পরিবর্তনটা সহজ হয়ে যাবে। আমি আশা করি তোমরা এই সমস্ত বিষয়গুলোকে বাসায় বেশি বেশি চর্চা করবা, এবং চর্চা করলেই তোমরা এগুলো ভালোভাবে বুঝতে পারবা। আমি আজকের ক্লাস এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।